গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলেরই অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা দেখো খুব সুন্দর রোদ দিয়েছে। আমি বাইরের দরজাটা একটুখানি খুলে রেখেছি। আর এখন 9টাও বাজেনি। এই দেখো আমার মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছে, এখনও ব্রাশও করেনি। আমি হেয়ার ব্যান্ডটা নিয়েছিলাম, ওটা ওর হেয়ার ব্যান্ড, সে কারণে আমার মাথা থেকে খুলে নিয়েছি। তো চলো ওকে ব্রাশটা করিয়ে নিই, তারপর দুধ খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। চলো আমার সোনু কেমন ব্রাশ করে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। উঠাও উঠাও উঠাও, ব্রাশ ওঠাও। আমি কিন্তু স্নান করে নিয়েছি, ঠাকুরকে দুপুর দিয়ে দিয়েছি। আর ওকে ব্রাশ করিয়ে খাওয়িয়ে স্নানটা করাবো, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। এখানে কিন্তু কাজের সিস্টেম সম্পূর্ণ অন্যরকমভাবেই করি। ঘুম থেকে ওঠার পর রুমে ঝাড়ু লাগিয়ে নিই, তারপর রুমটা পুছে আমি স্নান করে নিই। স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে আমি রান্নার জন্য তৈরি করি। তো দেখো সবার প্রথমে আমি কিন্তু চালটা ভিজিয়ে দিই, কারণ চালটা ভিজিয়ে দিলে আমার মনে হয় ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটা একটু কম লাগে, আর ভাতটা একটু সফট হয়। আগে কিন্তু এটা করতাম না, এখানে আসার পরই এখানে দিদিরা আমায় বলেছে। তো চলো, রান্নাঘরটা অনেকটা এলোমেলো ছিল, একটুখানি ঠিকঠাক করে নিলাম বাসনগুলো। এখানে দুধ আছে, কুকারে ডাল, আর হাঁড়ির মধ্যে চাল আর জল করে রেখেছি। একটু পরে দুটোকে একসাথেই চালিয়ে দেবো। আসলে এটা আমার প্রথমবার একা থাকা নয়, এর আগেও আমি আয়েশাকে নিয়ে একা থেকেছি। তো সেই কারণে আমার খুব একটা কষ্ট হয় না ওর সাথে ডিল করে নিতে। তাও আসার আগে একটু মনে হচ্ছিল, এখন তো মেয়েটা একটু বড় হয়ে গেছে, জানি না কী করবে। আর আমার মেয়ে তো অনেকটাই দুষ্টু। বাড়ির খাওয়া দাওয়া আর এখানের খাওয়া দাওয়া কিন্তু আমার সম্পূর্ণ অন্যরকমই হয়। এখানে রান্নাবান্না অনেকটাই কম হয় আর অন্যরকমভাবে একটু করার চেষ্টা করি। দেখো আজকে রান্নাতে আছে লাউ, করলা আর ভেন্ডি। করলা আর ভেন্ডিটা ভাজা হবে, লাউটা হবে তরকারি। তো দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবলাম কিছু একটা বানাই। তো আমার হাজব্যান্ড মার্কেট থেকে এইগুলো এনেছিল, জানি না এগুলো কি, লঙ্কার মতোই পুরো, কিন্তু এটা আমি আগে খেয়েছি। এটা এক্স্যাক্টলি কি বলে আমি জানি না, কিন্তু পুরোটা মির্চির মতোই, কিন্তু এটা ঝাল হয় না। এটা দিয়ে কিন্তু পকোড়া বানানো হয়, আমাদের ওখানেও কিন্তু কিছু কিছু জায়গায় এটা পাওয়া যায়, কিছু কিছু দোকানে এটার পকোড়া পাওয়া যায়। তো এটার পকোড়া বানানো আমার হাজব্যান্ডই আমায় শিখিয়েছে। তো ভাবছি এই চারটে দিয়ে আজকে একটু পকোড়া বানিয়ে খাই। এরকমই ঠান্ডার সময় বিকেলবেলাতে মনে হয় না কিছু একটা নুন ঝাল বানিয়ে খাই। অবশ্যই কিন্তু তার সাথে একটুখানি চা বা কফি চাই। তো আমি কিন্তু এটার নাম মির্চি পকোড়াই দিলাম। তোমরা যদি কেউ এর নাম জানো তাহলে একটু বলো। তো এই মির্চি পকোড়াটা বানানোর জন্য কিন্তু স্পেশাল কিছু লাগে না, জাস্ট এটা কেটে, তোমরা না কাটতেও পারো, কিন্তু কাটলে আমার মনে হয় এর ভেতরে নুনটা ভালো ঢোকে, তো সেই কারণে আমি কেটেই ফ্রাই করি। তো কেটে একটুখানি নুন মাখিয়ে নেওয়া হবে। আর বেসনটা কিন্তু আমরা যেভাবে বেগুনির বেসন বাড়িতে বানাই সেইভাবে বেসনটা মেখে নিতে হবে, কিন্তু এতটা পাতলা হবে না, একটুখানি বেসনটা মোটা হবে। তারপর এক এক করে ফ্রাই করলেই বেনে যাবে এই পকোড়া। এখানে আমার কিন্তু খুব একটা কোনো কাজ থাকে না, সকাল থেকে মোটামুটি 10টা 11টা অবধি আমি অনেকটাই ব্যস্ত থাকি, কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর আমি পুরোপুরি ফ্রি থাকি। মেয়ে আর আমি হয় টিভি দেখি, নয়তো খেলি করি। আর এখন তো ঠান্ডাটা অনেকটাই পড়েছে না, সেই কারণে হয়তো একটু বাইরে বেরিয়ে রোদে বসি। আসার পর কিন্তু অনেকটাই একা একা লাগছে, আসলে জায়গাও পরিবর্তন হচ্ছে না। ওইখানে ছিলাম মোটামুটি 1 মাসের মতো, ওইখানে একটুখানি চেনা জানা হওয়ার পর আবার এখানে চলে আসতে হলো। এইভাবেই জীবন কাটছে আর কি। এখানটা মানিয়ে নিতে তো একটুখানি টাইম লাগবে বলো। জানো তো আমার মেয়ের না সব কিছু ফেলে দেওয়া, সরিয়ে দেওয়া, ভেঙে দেওয়ার একটা ব্যাড হ্যাবিট আছে, যেটা কিন্তু এখানে আমার মেয়ের একটুখানি কমেছে। কারণ এখানে তো এত জিনিসও নেই আর এত ছড়ানোর মতো জিনিসও নেই। বাড়িতে অনেক চাল ধান মুড়ি থাকে, তো যখন তখন হামটো করে নিয়ে সেটা ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে যায়। কিন্তু এখানে তো এত কিছু নেই, অল্প অল্প করে আনা হয়, ফুরিয়ে গেলে আবার আনা হয়। তো সেই কারণে মেয়ে খুব একটা কিছু নষ্ট করতে পারে না। আর বাড়ির সকলের সাথে থাকলে আমার মনে হয় ও আমার কথা একটু কমই শোনে। এখানে কিন্তু আমার কথা মোটামুটি শোনে, ঘরের মধ্যে বসে কিন্তু খাবারও খেয়ে নেয়। বাড়িতে যখন থাকতাম তখন আমাকে পুরো অর্ধেকটা গ্রাম ঘুরিয়ে নিয়ে যাওয়া করাতো।
তা বলে এরকম কিন্তু কিছুই না যে আমার বাড়িতে কোনো প্রবলেম হতো বলে আমি আমার হাজব্যান্ডের সাথে চলে এসেছি, সেরকম কোনো প্রবলেম নেই। আমার হাজব্যান্ড অনেকগুলো বছর একা একা চাকরি করেছে, মধ্যেখানে আমি ওর সাথে ছিলামও, আরও অনেকটাই চাকরি আছে। তো এরকম তো হয় না বলো যে ও সবসময়ের জন্য একা থাকবে। যেখানে হয়তো আমি থাকার সুযোগ পাবো সেখানে তো আমার সাথেও থাকার ওর ইচ্ছে হবে, আমারও ওর সাথে থাকার ইচ্ছে হবে। যেটা সবথেকে বড় কথা সেটা হলো আমাদের ওরও তো মনে হয় না একসাথে বাবা মা দুজনের ভালোবাসাটা পায়। তো সেই কারণেই সাথে থাকা, আর অন্য কিছুই নয়। আমি বাড়িতে অনেক ভালো থাকতাম, এখানেও ভালোই আছি। মানুষ কিন্তু একসাথে জীবনের সব কটা সুখ পায় না, একটা পেতে গেলে একটা কিন্তু ছেড়ে দিতেই হয়, তাই না? তো চলো, অনেক বকবক করলাম, আর বেশি কিছু বলবো না। এখন পকোড়াটা কেমনভাবে বানালাম একটুখানি তোমরা দেখে নাও। আর আমার মনে জমে থাকা অনেক গল্প তোমাদের সাথে আমি অন্য ব্লগে শেয়ার করব। এখানে আসার পরও অনেক প্রবলেম ফেস করেছি, সেগুলোও তোমাদের সাথে জানাবো। আসলে কি বলো তো, যখন টাইম খারাপ যায় না, তখন সব দিক থেকেই খারাপ যায়। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা এখন আমার ভিডিওটা দেখছো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি নতুন কেউ ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো। তো দেখো, আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এইবার আমি পকোড়াটা ভেজে নেব। এটা কিন্তু একটু সিমে ভাজলে সুন্দর বানবে। দেখো আমার 3টে ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজবো। আর বেসনটা আমার মনে হচ্ছে একটু কমই হয়ে যাবে।